কয়েকজন ছেলে যখন এক জায়গায় থাকবে তখন বাজি ফেলে কথা হবে না, এটা কখনো হয় নাকি? সেবারও বাজি ধরেছিলাম। জিতেছিলাম কিনা এখন বলবো না, তবে শর্ত ছিল একটাই, আমি হেরে গেলে বাকিদের ফুল প্লেট বিরিয়ানি খাওয়াতে হবে, আর আমি জিতে গেলে আমি যা খেতে চাই তাই ওরা খাওয়াবে, একেবারে পেট পূরণ। তখন আমার বয়স আন্দাজে 20 হবে হয়তো। কলেজে বিজ্ঞান বিভাগে প্রথম বর্ষের ছাত্র। তবে আমার বন্ধু বলতে আমার ছেলেবেলার বন্ধুদের কথাই বলছি, সেজন্যই ওদের নিকনামগুলোই তোমাদের সামনে বলবো। আমরা 3 বন্ধু, যথা আমি, পটল আর পেঁচা। আমাদের প্রতিদিনের কাজ সন্ধ্যার আগে ঘুরতে যাওয়া, তারপর ফেরার সময় কোনো মাঠের ধারে বসে কিছুক্ষণ গল্প করা। সাধারণ গল্প করলে তর্কের কোনো প্রশ্ন থাকে না, কিন্তু গল্পের বিষয়বস্তু ভূত কেন্দ্রিক যদি হয় তখন তর্ক তো একটা হবেই। আচ্ছা বলুন তো, তর্ক কখন হয়? বাদ দিন, আমি বলছি। যখন আপনার মতামতের সঙ্গে আমার মতামত মিলবে না, তার উপরে আবার আপনি আপনার যুক্তিটাকে খাড়া করতে চাইবেন আর আমি চাইব আমার যুক্তি খাড়া করতে। সেবারও আমি বেমালুম তর্কে জড়িয়ে পড়লাম। আমি ভূতে বিশ্বাস করি না, কিন্তু পটল আর পেঁচা ভূতে অদ্ভুতভাবে বিশ্বাস করে। আমি কথায় কথায় জিজ্ঞাসা করলাম কেন ওরা ভূতে বিশ্বাস করে, কিন্তু ওরা যে গল্প আমায় শোনালো তাকে বিন্দুমাত্র আমার মনে হয়নি যে ভূতকে বিশ্বাস করি। থাকা সে গল্প তোমাদের বলে লাভ নেই, কারণ না, আমার মনে কিছু অলৌকিক ঘটনাকে পরপর সাজিয়ে দিলেই তো দিব্যি সেটাকে ভৌতিক বলে চালিয়ে দেওয়া যায়। পটল আর পেঁচা হয়তো সেটাই করেছে। যাই হোক, যখন বিশ্বাস করলাম না তখন তো প্রমাণ দেওয়ার একটা কারণ থেকেই যায়, তাই প্রমাণ দিতে হবে। আমি বা ওরা প্রত্যেকেই নিজস্ব জয়ী হওয়াটাকে মান্যতা দিতে বাজি ধরা হলো। অবশেষে ওরা দাবি করলো আমাদের পাশের গ্রামেই একটা পোড়ো বাড়ি আছে। আচ্ছা, পোড়ো বাড়িতে কেন যেতে বললো সেটা বলি। ওই পোড়ো বাড়ির একদিকে শ্মশান আর অন্যদিকে কবর, পেছনে জঙ্গল আর সামনে একটা বহু পুরনো পুকুর। আগামী অমাবস্যাতে ওখানে যেতে হবে এবং সারা রাত থাকতে হবে। আমি যথারীতি রাজি হয়ে গেলাম। 3 দিন পরেই ছিল অমাবস্যা। আমি সন্ধ্যার সময় ওদের সাথে দেখা করলাম। ওরা বলল আমাকে শ্মশানের কিছুটা আগে পর্যন্ত দিয়ে আসবে আর ভোরবেলায় ওরা নিতে আসবে। সঙ্গে একটা ক্যামেরা দিল, সারা রাত ধরে অন করে রাখতে হবে যাতে আমি ওখানে গিয়েছি কিনা প্রমাণ করার জন্য, আর সঙ্গে একটা টর্চ লাইট। আমি ওদের একা ছেড়ে একা একাই পুরো বাড়িটায় পৌঁছলাম। একটা নির্দিষ্ট জায়গায় ক্যামেরা অন করে রাখলাম। বাড়িটা বেশ পুরনো, দোতলা বাড়ি। ওখানে একটা পরিবার বাস করত। অনেকদিন আগের ঘটনা, তখন এখানে কবর বা শ্মশান কিছুই ছিল না। শুনেছি বেশ হাসি খুশি ছিলেন তারা। কিন্তু হঠাৎ বাড়ির সবাই আত্মহত্যা করেন। না কোনো কারণ কেউ কখনো জানতে পারেনি। শুধুমাত্র তাদের একটা ছেলে যে শহরে থাকতো সে পরে এখানে আসে, স্নান করতে গিয়ে জলে ডুবে গিয়ে মারা যায়। কিন্তু সবার আত্মহত্যার কারণটা আজও সবার অজানা। তারপর থেকে এখানে একদিকে কবর একদিকে শ্মশান হয়ে গেছে, আর এই বাড়িটার নাম হয়েছে পোড়ো বাড়ি। আমি এখানে আসার পর টর্চ জ্বালিয়ে চারিদিকে দেখে নিলাম। তারপর ভাবলাম এসেছি যখন কিছু স্মৃতি রেখে যাওয়া উচিত, তাই আগে উপরের তলায় গেলাম। উপরে 3টি ঘর। যখন সিঁড়ি বেয়ে উপরে উঠছি তখন মনে হচ্ছিল আমার সাথে কেউ যেন উপরে আসছে, কিন্তু পরে বুঝলাম ওটা আমারই পদশব্দ। আসলে আমি বিশ্বাস করি ভয় শব্দটির সঙ্গে মন শব্দটির একটি সম্পর্ক আছে। যেমন ধরো, যখন তুমি রাতের বেলা একা একা কোথাও যাবে তখন তোমার হঠাৎই মনে হবে তোমার পেছনে কেউ আসছে। আসলে ওটা তোমার পায়েরই পদধ্বনি ইকো হচ্ছে। রাতের বেলায় শব্দ দ্রুত ছড়িয়ে যায় এবং আমাদের কানে ফিরে আসে। তখন তোমার পেছনে কেউ থাক বা না থাক, তোমার মনের মধ্যে একটা ভয় কাজ করবে। তারপর ভয়তে যখন তুমি পেছনে তাকাবে তখন তোমার মনে হবে তোমার সামনে বোধহয় কেউ একজন দাঁড়িয়ে আছে, ফলে তোমার ভয় আরও বেড়ে যাবে। সেজন্যই যখন ভয় লাগবে তখন পিছন না ফিরে দেখে দ্রুত পায়ে সেই স্থান ত্যাগ করবে। যাই হোক, অবশেষে উপরে গেলাম। বারান্দায় দাঁড়িয়ে বাইরের দিকে টর্চ মারতেই দেখলাম কি একটা যেন পুকুরের ধার দিয়ে দৌড়ে গেল। বুঝতে পারলাম না। হঠাৎ বুকটা কেঁপে উঠলেও তাড়াতাড়ি করে নিচে নেমে আসলাম। দৌড়ে পুকুরের ধারে গেলাম। হাতে একটা শুকনো কাঠ নিলাম। হাজার হোক, যদি কোনো মানুষ থাকে অন্তত নিজেকে বাঁচাতে পারবো। তারপর একদিকে টর্চ জ্বালিয়ে দেখলাম কেউ কোথাও নেই। মনে মনে ভাবতে লাগলাম তাহলে কি ছিল এখানে। যখন এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি তখন হঠাৎ বুঝতে পারলাম আমার পাশে কেউ দাঁড়িয়ে। খড়খড় শব্দ হচ্ছে। এক মুহূর্তের মধ্যে ভাবলাম কি করা উচিত।
হাতে শুকনো কাঠটাকে আরও শক্ত করে ধরলাম। তারপর দ্রুত ঘুরে পেছনে সরে দাঁড়িয়ে দেখলাম কোনো মানুষ নয়, একটা খ্যাকশিয়াল। আমি ঘুরে দাঁড়াতেই এক ছুটে পালালো। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আবার ধীরে ধীরে পুরো বাড়িটার দিকে গেলাম। বাড়িটায় ঢুকতে যাব এমন সময় দেখলাম বাড়িটার উপরে বড় বড় করে লেখা সরকার ভবন, সাল 1974। বুঝলাম এই বাড়িটা মাত্র 47 বছর আগের। তাহলে কি এমন ঘটেছিল যার জন্য সবাই আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল? এই পরিবারে কতজন সদস্য ছিল? আচ্ছা, সবাই কি আত্মহত্যা করেছিল? এসবের মূল কারণ কি? যত ভাবছি ততই যেন ভাবনাগুলো আরো আমাকে আকৃষ্ট করছে। বারবার এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু প্রতিবারই ব্যর্থ হচ্ছি। কিছুক্ষণ পর অনেক ভেবেচিন্তে মনে হলো এই রহস্য ভেদ করতে পারি বা না পারি, মনের প্রশ্নগুলোকে দমাতে আমাকে কিছু একটা করতেই হবে। সেজন্য আবার উপরে যেতে গিয়ে হঠাৎই লক্ষ্য করলাম কয়েকটি পায়ের ছাপ। না, এগুলো আমার পায়ের ছাপ নয়। আমার পায়ের ছাপ হলে স্পষ্ট হতো, কিন্তু এগুলোর উপরে অল্প ধুলো জমেছে। হয়তো আর কিছুদিন থাকলে বোঝা যেত না। যাই হোক, হতে পারে হয়তো আমার মতো কেউ কারোরই কাছে বাজি রেখে এসেছিল, হতে পারে তারই পায়ের ছাপ। নিঃসন্দেহে এড়িয়ে যাওয়া না গেলেও আপাতত এটা মনে না রাখলেও চলবে। উপরে গিয়ে দেখি 3টে দরজা, একটাও তালা মারা নেই, দরজা বন্ধ আছে। আস্তে করে ঠেলা দিয়ে প্রথমে দক্ষিণ দিকের ঘরে ঢুকলাম। এই ঘরে তেমন কিছু দেখতে পেলাম না। একটা বিছানা, তাতে ধুলোর স্তর পড়ে বিছানা তার সৌন্দর্য হারিয়েছে। কোণার দিকে একটা আলমারি রাখা আছে। তারপর মাঝের ঘরে ঢুকলাম। একই সব কিছু, নতুন কিছু চোখে পড়ল না। তারপর উত্তর দিকের ঘরে ঢুকে দেখি এই ঘরে 2টো চেয়ার রাখা আছে। দেয়ালে একটা 1974 সালের ছেঁড়া অস্পষ্ট ক্যালেন্ডার। একটা টেবিল কোণার দিকে, যার উপরে রাখা আছে একটা হ্যারিকেন। হ্যারিকেনের কাছটা বড্ড কালো। এগিয়ে দিয়ে কাছে হাত দিয়ে দেখলাম যথেষ্ট ঠান্ডা। সবেমাত্র ঘুরতে যাব এমন সময় নজরে আসলো একটা জিনিস, যা দেখে আমার সারা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে বাইরে একটা বাচ্চার ভয়ানক কান্না। আমার শরীরে রক্তের বদলে যেন জল বইতে লাগলো। আমি কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে গেলাম। এত রাতে একটা বাচ্চা কোথায় কাঁদছে? যথেষ্ট জোরে শব্দটি আসছে, কিন্তু ভয় পেলে চলবে না। ধীরে ধীরে নিচে নেমে আসলাম। পুরো বাড়িটার বাইরে আসলাম। না, এখানে আশেপাশে কোনো বাড়ি তো নেই। তাহলে শব্দটি আসছে কোথা থেকে? কিন্তু যতই সময় যাচ্ছে ততই যেন গোংরানোর শব্দটি বেড়েই চলেছে। প্রায় আধ ঘন্টা আমি কানে হাত দিয়ে রাখলাম। তারপর কান থেকে হাত সরিয়ে দেখলাম কান্নার শব্দটি ঠিক আগের মতোই আছে। তখন বুঝতে পারলাম এই শব্দটির মধ্যে কোনো রহস্য আছে। আমি টর্চ জ্বালিয়ে খুঁজতে লাগলাম কোথা থেকে এই বিকট ভয়ানক শব্দটি আসছে। প্রায় 10 মিনিট খোঁজাখুঁজির পর দেখলাম শব্দটি আসছে কবরস্থানের দিক থেকে। এগিয়ে যেতে লাগলাম কবরস্থানের দিকে। কান্নার উৎসের কাছে পৌঁছতেই দেখলাম একটা বাচ্চা একটা কবরস্থানের পাশে বসে কাঁদছে। আমার দিকে পেছন ফেরানো, সেজন্য বাচ্চাটার মুখ দেখতে পাচ্ছি না। আমি বাচ্চাটির দিকে টর্চ মারলাম না, হয়তো ভয় পেতে পারে এই ভেবে। এবার আর হতভম্ব হলাম না, পুরো ভয় পেয়ে গেলাম। কিন্তু আমি তো একা, তাই নিজেকে সাহস নিজেই জোগালাম। এক পা করে খুব নিঃশব্দে বাচ্চাটার কাছে গেলাম। দেখলাম সে তখনও কাঁদছে। আমি বাচ্চাটিকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কিন্তু কোনো উত্তর নেই। আমি আবার পুনরায় জিজ্ঞাসা করলাম, তুমি কাঁদছো কেন, আমায় বলতে পারো? কোনো ভয় নেই? আবারও কোনো উত্তর নেই, বরং সে কেঁদেই চলল। বিকট ভয়ানক সে শব্দ। উত্তর না পাওয়ায় এবার বাধ্য হয়ে বাচ্চাটির দিকে টর্চ মারলাম। দেখি সেটা কোনো মানুষ নয়, একটা বড় সাইজের পুতুল। পুতুলটাকে হাত দিয়ে তুলতেই দেখি একটা স্পিকার। এবার পুরো বিষয়টা পরিষ্কার হয়ে গেল। স্পিকারটা বন্ধ করে দিলাম। একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। জানি না আরো কত কিছু আমার জন্য অপেক্ষা করছে। যাই হোক, এখন রাত 3টে বাজে, ভোর হতে আর বেশি বাকি নেই। যতই ভোরের দিকে এগোচ্ছে ততই টর্চের উজ্জ্বলতা কমতে থাকছে।
চার্জ কমে যাচ্ছে। আকর্ষণ বা একটা টান কেমনভাবে অনুভব করতে হয় সেটা আজ বুঝতে পারছি। আমি কিভাবে যেন নিজেই নিজের ভারসাম্য হারিয়ে ফেলছি। এই পুরো বাড়িটার দিকে তাকালেই মনে হচ্ছে এই বাড়িটা আমাকে কিছু বলতে চাইছে। মনে যেন একটা প্রশ্নচিহ্ন আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। অবশেষে স্থির করলাম যে করেই হোক এই পোড়ো বাড়ির রহস্য ভেদ করতেই হবে। একটা কথা তো বলাই হয়নি, কিছুক্ষণ আগে আমি উপরের একটা ঘরে কয়েক ফোঁটা হয়তো রক্ত দেখেছি, কিন্তু ওটা রক্ত কিনা সেটা আর একবার না দেখলে নিশ্চিত হতে পারবো না। অনেকক্ষণ থেকে ঘুম পাচ্ছে। আসলে রাত 3টে 3:30 নাগাদ ঘুম পায়, তার বেশি কখনো জেগে থাকার অভ্যাস নেই, সেই জন্যই হয়তো ঘুম পাচ্ছে। শরীরের কষ্ট দিয়ে জেগে থেকে লাভ নেই। একটা গাছের শিকড়ের উপর বসে পড়লাম। গাছটি কি বোঝা যাচ্ছে না, তবে যাই হোক খুব সুন্দর। অ্যালার্ম দিয়ে বসেছি, মনে হচ্ছে ঘুমটা খুব সুন্দরই হবে। সবে মাত্র চোখ দুটো বুঝতে যাব এমন সময় সামনে দেখি কেউ একজন দাঁড়িয়ে। ভয় আমার সারা শরীর শিউরে উঠল। তারপর দেখলাম সে আমার দিকে মুখ বাড়িয়ে আমার নাম ধরে ডাকছে। অগ্নি, এ অগ্নি। কে কে কে? আরে ওঠ, সময় হয়ে গেছে। আর কত ঘুমাবি? কিছুক্ষণ থতমত খেয়ে গেলাম। তারপর দেখলাম আমার সামনে দাঁড়িয়ে পটল আর পেঁচা। আমি তাড়াতাড়ি হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি 5টা বেজে গেছে। পটল হাসতে হাসতে বলল, ওহে সাহসী, সারা রাত ঘুমিয়েছিলে নাকি? আমি ইতস্তত করে বললাম, না না, রাত 3টে 3:30 নাগাদ। পেঁচা হঠাৎ বলে উঠল, কি বল, চুপ করলি কেন? আমি আনমনেই বললাম, 1 মিনিট, আমার সাথে একটু উপরে চল। কেন? উপরে কি? আমি সারা রাত কী করেছি সেটা ক্যামেরায় দেখতে পাবি, হয়তো খুব ভালোভাবে বুঝতে পারবি না, এখন আমার সাথে আয়। আমরা 3জনে উপরে গেলাম। গিয়ে দেখি উত্তর দিকের ঘরের দরজা খোলা। আমি তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে দেখি কয়েক ফোঁটা টাটকা রক্তের ফোঁটা। আমার সারা শরীর থেকে শিহরণ খেলে গেল। কি করব কিছুই বুঝতে পারছি না। পটল হঠাৎ জোরে বলে উঠল, এখানে খুন হয়েছে গতকাল রাতেই। পেঁচা নিচে আসতে আসতে ব্যস্ততার সাথে বলল, আমাদের এক্ষুনি পুলিশের কাছে যাওয়া উচিত। দাঁড়া, সবসময় নিয়ম মানতে গেলে হয় না। পুলিশের কাছে যাবো তো বটেই, তবে এখন নয়। এখন নয় কেন? আমি বললাম, এখন গেলে পুলিশ আমাকেই লকআপে রাখবে, যেহেতু গতকাল আমি এখানেই ছিলাম। পটল জিজ্ঞাসু চোখে বলল, তাহলে কি করবি? আমি একটু ভেবে নিয়ে বললাম, চল প্রথমে ভিডিওটা দেখি। আমরা 3জনে ক্যামেরার কাছে গেলাম। পটল ভিডিওটা অন করলো। গতকাল রাতে মোটামুটি সব ঘটনাই ক্যামেরায় ধরা পড়েছে, কিন্তু রাত 2:34 নাগাদ ক্যামেরা অটোমেটিক অফ হয়ে যায়। সেজন্য রাতে আমি ঘুমানোর পর যে ঠিক কি কি হয়েছিল সেটা কেউ জানে না। পটল আবার কাচুমাচু করে বলল, তবু একবার পুলিশের কাছে যাওয়া উচিত, পুলিশকে সবটা বলা উচিত। আমি দৃঢ় কণ্ঠে বললাম, সেটা আমিও জানি, তবে এক্ষেত্রে আমি দায়ী হয়ে যাব। সেজন্য অন্তত আমার জন্য তোদেরকে আমি অনুরোধ করছি, প্লিজ পুলিশের কাছে যাস না। আচ্ছা, আমরা এই মুহূর্তে পুলিশের কাছে যাব না। আইন নিজে হাতে তুলে নেওয়া একদমই ঠিক হবে না। তবে এক্ষেত্রে সবাই অগ্নিকেই দোষারোপ করবে, সেই সঙ্গে আমরাও জড়িয়ে যাব, কারণ আমরাই তো ওকে এখানে আসতে বলেছিলাম। পটল এবার শান্ত স্বরে বলল, আচ্ছা আচ্ছা, তাহলে থাক, বিষয়টা ছেড়ে দে, পুলিশকে জানানোর প্রয়োজন নেই। বিষয়টা একেবারে ছেড়ে দেওয়া যাবে না। এখানে খুন আজ থেকে নয়, অনেকদিন আগে থেকেই হচ্ছে, তবে ঠিক কবে থেকে হচ্ছে বলতে পারবো না। একটু থেমে আমি আবার বলতে শুরু করলাম, গতকাল রাতে আমি যখন প্রথম ওই ঘরটায় যাই তখন রক্তের ফোঁটা দেখেছিলাম। সেটা আদেও রক্ত কিনা তখন নিশ্চিত ছিলাম না। এছাড়াও একটা পায়ের ছাপ দেখেছিলাম। এতক্ষণে আমি এটুকু বুঝতে পেরেছি যে আমি যে সম্পূর্ণ নির্দোষ সেটা আমাকেই প্রমাণ করতে হবে, কিন্তু কিভাবে সেটা সম্ভব? শেষমেশ ওদেরকে বোঝাতে পারলাম ঠিকই, কিন্তু নিজেকে নিজের কাছে বড্ড দোষী বলে মনে হচ্ছিল। আমি আবার জিজ্ঞাসা করলাম, ওটা কি গতকাল রাতেই হয়েছে? তখন পটল যেন নিশ্চিতভাবেই বলল, হ্যাঁ, গতকাল রাতেই হয়েছে, কারণ রক্তের রং এখন কালো হয়নি, সবেমাত্র রক্ত জমতে শুরু করেছে। পেঁচা অনেকক্ষণ চুপ ছিল, এবারও বলল, খুনটা যদি হয়েই থাকে তাহলে কার খুন হয়েছে? আর তাছাড়া
মৃতদেহটা খুনি রাখলই বা কোথায়? আমি যেন নিজেকে কোনোভাবেই বোঝাতে পারছি না। বারবার মনে হচ্ছে আমি এখানে থাকতেও একটা জ্যান্ত মানুষের খুন হয়ে গেল। আগে কখনো কাউকে খুন হতে দেখিনি, তবে কয়েকদিন আগে শুনেছিলাম আমাদের পাশের গ্রামেই বোধহয় একজন ব্যক্তি হঠাৎ নিখোঁজ হয়ে যায়। আচ্ছা, তাকে খুন করা হয়নি তো? ভাবতেই যেন সারা শরীর শিউরে উঠল। বুঝলাম মানুষেরই আর একটা রূপ বোধহয় পিশাচ। মনের মধ্যে এমন খারাপ ভাবনা আসছে কেন? এমনও তো হতে পারে কোনো খ্যাঁকশিয়াল বা অন্য কোনো প্রাণী হয়তো। ভাবতে ভাবতে হঠাৎ কবরস্থানের দিকে নজর যেতেই মনে হলো এটা হতে পারে না। এখানে খুন হয়েছে, মানুষ খুন। কারণ দুটো। প্রথমত, গতকাল রাতে যখন আমি কবরস্থানে এসেছিলাম তখন সেই কবরস্থানের পাশে আর একটা গর্ত খোঁড়া ছিল, সেটা এখন মাটি দেওয়া। তাহলে মাটিটা কে দিল? দ্বিতীয়ত, সিঁড়িতে শুধুমাত্র মানুষেরই পায়ের ছাপ, কোনো জন্তুর পায়ের ছাপ ছিল না। যদি ওই ঘরে কোনো জন্তু যেত তাহলে তারও পায়ের ছাপ অবশ্যই বোঝা যেত। আরে ওই, তখন থেকে কি ভেবে যাচ্ছিস? আমি হাতে স্পিকারটা নিয়ে বললাম, ওখানে খুন হয়েছে। এখন বাড়ির দিকে চল। আমার সারা শরীর জুড়ে ক্লান্তি আর অবসন্নতা, একটু বিশ্রামের দরকার। পেঁচা পুতুলটাকে নিল আর পটল ক্যামেরাটা নিয়ে বাড়ির দিকে আসতে আসতে আমি বললাম, পুতুলটা তোটা ওখানে রেখে কি ভেবেছিলে আমি ভয় পাবো? আমি কথাটা বলার সাথে সাথেই দেখলাম ওরা আকাশ থেকে পড়ল। ওরা একে অপরের মুখের দিকে তাকিয়ে পেঁচা বলল, আমরা আমরা এসব রাখিনি। আমার প্রথমে বিশ্বাস না হলেও পরে বিশ্বাস করতে এক প্রকার বাধ্য হয়েছিলাম। মিনিট 10 পরে বাড়িতে আসলাম। মা খুব বকলেন। সারা রাত কোথায় ছিলাম জানতে চাইলে নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বললাম বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, দেরি হয়েছিল বলে বাড়ি আসতে পারিনি। ফোন করবো ভেবেছিলাম কিন্তু আর করা হয়নি। দেখলাম মা আর প্রশ্ন করলো না, তবে মনে মনে মায়ের কাছে ক্ষমা চেয়ে নিলাম। মায়ের কাছে মিথ্যা বলি না, তবে আজ বলতে হলো, কারণ সত্য বললে মা বাবা খুব বকবেন। স্পিকারটা ঘরে রেখে এসে স্নান করতে গেলাম নদীতে। ক্লান্তি দূর করতে চাইলে নদীর জলই সবচেয়ে ভালো। জলের মধ্যে এলিয়ে দিলে অনেকখানি শান্তি পাওয়া যায়, আর আমার মনে হয় প্রয়োজনীয় শান্তি একমাত্র ক্লান্তি দূর করতে পারে। না, আমার শান্তি আসেনি, কারণ মাথায় তখনও বড় বাড়ির রহস্য ঘুরে বেড়াচ্ছে। যখন স্নান করে উপরে উঠলাম তখন হঠাৎ মনে হলো বাড়িটি 1974 সালে প্রতিষ্ঠিত হয়েছিল আর এখন চলছে 2021 সাল। রহস্য ভেদ করতে হলে বাড়িটা সম্পর্কে আগে ভালো করে জানতে হবে, আর সেটা সম্ভব কোনো গল্পপ্রিয় বয়স্ক ব্যক্তির কাছে। তাড়াতাড়ি করে বাড়ি ফিরলাম। পটল আর পেঁচাকে বিকেলে দেখা করার জন্য SMS করলাম। চুপচাপ বসে আছি, এমন সময় বাবা এসে বললেন, কি ব্যাপার খোকা, গতকাল রাতে কোথায় ছিলি? একটা ফোন তো করতে হয়। জানিস তো মা বাবার চিন্তা হয়, বাবার মন বুঝলেও মায়ের মন বোঝে না। আমি কিছু বলতে যাব ভাবছি, বাবা আবার শুরু করলেন, তবে এবার কাকুতি ভরা কণ্ঠে। জানিস খোকা, চিন্তা হওয়াটাই স্বাভাবিক। কয়েকদিন ধরে শুনছিস তো মানুষ নিখোঁজ হচ্ছে। পরের দিন থেকে যেখানেই থাকিস একটা কল করিস। এতক্ষণ পর জ্যাঠামশাইয়ের গলা শুনতে পেলাম। বললেন, কি হয়েছে খোকা, কোথায় ছিল গতকাল রাতে? জ্যাঠামশাই সবেমাত্র স্নান সেরে খবরের কাগজটা নিয়ে বসেছেন। বাবারও স্নান শেষ। সবাই ব্রেকফাস্টের জন্য অপেক্ষারত। দিদিভাইও মা রান্নাঘরে। মায়ের ব্রেকফাস্ট নিয়ে আসতে এখনও মিনিট 5 বাকি। ততক্ষণে আমি আমাদের পরিবারের সংক্ষিপ্ত বর্ণনা তোমাকে দিচ্ছি। আমাদের পরিবার মোট 5 জন। আমি, বাবা, মা, জ্যাঠামশাই আর জ্যাঠামশাইয়ের মেয়ে অর্থাৎ আমার দিভাই। দিভাইয়ের মা বছর 10 হলো ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। দিভাই একটা বেসরকারি অফিসে বছর 2 হলো চাকরি পেয়েছে, আর জ্যাঠামশাই একসময় চাকরি করলেও এখন রিটায়ার করে গিয়েছেন। আর আমার বাবা একজন শিক্ষক। মা ব্রেকফাস্ট দিয়েই দিয়েছেন। জ্যাঠামশাই খবরের কাগজ পাশে রেখে আফসোস করে বললেন, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। কবে সেটা সম্ভব হবে? কবে রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থের কথা না ভেবে দেশের স্বার্থের কথা ভাববে? বাবা প্রত্যুত্তরে বললেন, অনৈতিকতায় দেশ ছেয়ে গেছে। খোকা, তোর দিভাইয়ের বিয়ের সম্বন্ধ তো শেষ। এবার কার্ড ছাপানো থেকে নিমন্ত্রণ করা, সব দায়িত্বই তোর। কিন্তু দিভাই একটু আগে আমার পাশের চেয়ারটা টেনে নিয়ে বসেছিল। আমি ওর দিকে ফিরে বললাম, দিভাই, তোর বিয়ের পর তুই কাকে সবচেয়ে বেশি মিস করবি? তোকে তো একদমই নয়।
আরও কিছুক্ষণ ঠাট্টা আড্ডা চলার পর আমি ঘড়ির দিকে তাকালাম। তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি কতটা অস্বস্তি অনুভব করছি, আর সেটাই স্বাভাবিক, কারণ আমার ভাবনায় এখন অন্য কিছু। আজ ব্রেকফাস্ট করতে একটু দেরি হয়ে গিয়েছে। বাবা আর দিভাই গুছিয়ে ঘণ্টাখানেকের মধ্যে অফিসে বেরিয়ে পড়লেন। জ্যাঠামশাই আবার খবরের কাগজ পাতা উল্টোতে লাগলেন। আর এখন আমাদের অনলাইন ক্লাস হওয়ায় কলেজে যেতে হয় না। বিকেলে পটল আর পেঁচার সাথে আবার দেখা হলো। পটল ব্যস্ততার সাথে আমার দিকে ফিরে বলল, বল বল, কি বলবি? হঠাৎ SMS করে জরুরি তলব? আমি বললাম, একজন গল্পপ্রিয় বয়স্ক ব্যক্তির সাহায্য লাগবে এই পুরো বাড়ির রহস্য ভেদ করতে। আগে ওই বাড়ির সম্পর্কে সব কিছু জানতে হবে। পেঁচা তাড়াতাড়ি বলল, তোর জ্যাঠামশাই আছে না অগ্নি, ওনাকে জিজ্ঞেস করলেই তো উনি সাহায্য করতে পারতেন। আমি মুখের উপর একটা আঙুল দিয়ে চুপ করার ইঙ্গিত দিয়ে বললাম, আমার বাড়িতে জানতে পারলে রহস্য রহস্যই থেকে যাবে বন্ধু। আর বাড়িতে জানানোর ইচ্ছা থাকলে বাড়িতে মিথ্যা কথা কখনো বলতাম না ভাই। তাহলে উপায় কি? জানাশোনা এরকম মানুষ খুঁজে পাওয়া তো বড় মুশকিল। কিছুক্ষণ চুপ করে থাকার পর মাথা চুলকোতে চুলকোতে পটল বলল, একটা লোক আছে, তবে খুব একটা জানাশোনা নয়। আমি তার অপরিচিতই বলতে পারিস। কে সেই গল্পপ্রিয় একটু অপরিচিত মানুষটা? পটল আমার দিকে তাকিয়ে বলল, আরে ভাই, পরিতোষ জেঠু। আমি যেন আনমনেই বললাম, তাই তো, ওনার কথা তো মনেই ছিল না। আমাদের পরিতোষ জেঠু, সম্পূর্ণ নাম পরিতোষ কর। জেঠু চাকরি পেয়েও সেটা ত্যাগ করে চাষবাসটাকে পেশা হিসেবে বেছে নেন। কারণ জেঠু মনে করেন চাষবাস করতে গেলেও শিক্ষার প্রয়োজন। তাছাড়া শিক্ষিত ব্যক্তিরা চাষবাস করতে পারবে না এমন তো কোথাও লেখা নেই। সাধারণত গ্রামের দিকের ছেলেরা শিক্ষিত হওয়ার পর যদি তাকে একদিন মাঠে যেতে বলা হয়, তাহলে সে মনে করে সেটাই তার কাছে সবচেয়ে বড় অপমানের। আর শহরের ছেলেরা তো মাঠে কখনোই যায় না। তো যাই হোক, পরিতোষ জেঠুর আমাদের পরিচয় বহুদিন আগে থেকেই। ছোটবেলায় মাঝে মাঝে আমরা বন্ধুরা মিলে জেঠুর কাছে চলে যেতাম গল্প শোনার জন্য। আমরা 3 বন্ধু মিলে ঠিক করলাম জেঠুর কাছেই যাব। কিন্তু একটা প্রশ্ন, জেঠু যদি জানতে চায় কেন আমরা এত আগ্রহী পোড়ো বাড়ির রহস্য সম্পর্কে, তাহলে কি বলবো? পরে ভাবলাম সব প্রশ্নের উত্তর আগে থেকে জানা উচিত নয়। পরিস্থিতির উপর নির্ভর করে কখনো কখনো উত্তর পরিবর্তন হয়ে যায়। অবশেষে গেলাম জেঠুর বাড়িতে। গিয়ে দেখি অনেক পরিবর্তন হয়েছে জেঠুর বাড়ি। জেঠুর বয়স বেড়েছে, মুখে বৃদ্ধের ছাপ স্পষ্ট। কাছে যেতেই জেঠু চিনতে পারলেন আমাদেরকে। ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, হ্যাঁ, মনে পড়লো জেঠুকে। তাহলে আবার নিশ্চয়ই গল্প শুনবি বলে এসেছিস তোরা? আমি হালকা হেসে বললাম, হ্যাঁ জেঠু, অনেকদিন তোমার গল্প শুনিনি। আসলে পড়াশোনার এত চাপ, তাই আজ অনেক আশা নিয়ে কিন্তু গল্প শুনতে এলাম। শোনাবে তো? জেঠু আবার ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, হ্যাঁ, অবশ্যই শোনাবো। বল, তোরা কি শুনতে চাস তাহলে? আমি ইতস্তত করে বললাম, আমরা ওই পোড়ো বাড়ি সম্পর্কে জানতে চাই। মানে ওখানে কারা থাকতো, কি হয়েছিল, এটার নাম পোড়ো বাড়ি কীভাবে, ইত্যাদি। বলো তো, বলবে? হ্যাঁ জেঠু, আসলে এতদিন ধরেই গ্রামে থাকি, কিন্তু এই পুরো বাড়ির সম্পর্কে কিছুই তেমন জানা হয়নি। সেই জন্যই আর কি। জেঠু একটু অস্বস্তি বোধ করলেও অবশেষে বলল, আচ্ছা বলছি, তবে তার আগে তোদের একটা কথা দিতে হবে। কাউকে কিন্তু কিছু বলবি না। আমরা 3 জন একসঙ্গে ঘাড় নাড়িয়ে সম্মতি দিলাম। জেঠু সেই ভাঙা ভাঙা কণ্ঠে বলতে শুরু করলেন, ঘটনাটা 1947 সালের। সেই সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধ সবেমাত্র জবনিকা পড়েছে। কিছু মানুষ এদেশ থেকে ওদেশে, আবার কিছু মানুষ ওদেশ থেকে এদেশে এসেছে। সেরকমই একটা পরিবার ছিল, সরকার পরিবার। পরিবারটা একান্নবর্তী পরিবার ছিল। তারা ওই দেশে যথেষ্ট ধনশালী ছিল, কিন্তু কোনো বিশেষ কারণে, যেমন ধর হিন্দু মুসলিমদের মধ্যে লড়াই, সব কিছু ছেড়ে শূন্য হাতে এদেশে চলে আসতে এক প্রকার বাধ্য হয়েছিল। এখানে এসে তাদের প্রথমে থাকার কোনো জায়গা পর্যন্ত ছিল না। কিছুদিন খোঁজাখুঁজির পর তার একটা বাড়ির সন্ধান পায়। এই পর্যন্ত বলে জেঠু একটা সিগারেট ধরালেন। তারপর চেয়ারটায় গা এলিয়ে চোখ দুটো শূন্যের দিকে রেখে কিছু নিশ্চয়ই ভাবছে। জেঠু সিগারেটটা 1/2 জোরে টান দিয়ে শূন্যের দিকে ধোঁয়া উড়িয়ে আবার ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, সরকার পরিবার খুব কম দামেই ওই বাড়িটা পেয়ে যায়। এতটা কম দামে পেয়ে যায় যে সবাইকে তাক লাগিয়ে দেয়। ওই বাড়িটার প্রতি অনেকেরই লোভ ছিল। বলা যেতে পারে তার কারণ হচ্ছে ওই বাড়িটার অবস্থান। বাড়িটার সৌন্দর্য ও তার আশেপাশের অবস্থান এতটা সুন্দর ছিল যে যে কেউ দেখলেই পছন্দ করে ফেলত।
তখন ওই বাড়িটার পাশে শ্মশান বা কবর কিছুই ছিল না। তাহলে বাড়িটির মালিক এটা বিক্রি করেছিল কেন? প্রশ্নটা জেঠুকে করেই ফেললাম। উত্তরে জেঠু বললেন, হ্যাঁ, মালিকের ছেলে কলকাতায় ভালো চাকরি পেয়েছিল, সেই জন্য এখানকার সমস্ত কিছু বিক্রি করে মা বাবাকে নিয়ে কলকাতায় চলে যায়। আমার মনে একটা খটকা লাগলো। শুনেছিলাম জেঠুদের তো টাকা পয়সা কম ছিল না, তবুও জেঠুটা কেন বাড়িটি কিনে নেয়নি? কিন্তু সেটাকে দমিয়ে দিয়ে আমি ঘাড় নাড়িয়ে জানিয়ে দিলাম যে আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। জেঠু একটু থেমে আবার ভাঙা ভাঙা কণ্ঠে বলতে শুরু করলেন। সালটা 1947-এর গোড়ার দিকে। সরকার পরিবারের প্রধান কর্মকর্তা ছিলেন শশীভূষণ সরকার, যিনি আমাদের বাবার খুব কাছের বন্ধু ছিলেন। আমার বাবার হাত ধরেই ওনারা পরিবার সহ দেশে আসেন। শশীভূষণ সরকার হরপে শশী কাকু একজন মাস্টার ছিলেন। তিনি স্থান ত্যাগ করলেও চাকরিটা হারাতে হয়নি, এটাই ওনাদের বাঁচার একমাত্র আশ্বাস ছিল। শশী কাকুর 2 ছেলে ছিল। ছেলে দুটো তখন এই আমাদের মতো বয়স হবে, অর্থাৎ 10 বা 12-র কাছাকাছি। শশীভূষণ সরকারের একটা ভাই ছিল, যিনি সে সময় তেমন কিছু করতেন না। এই পর্যন্ত বলার পর জেঠু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কিছুক্ষণ একটানা সন্ধ্যার ঘোলাটে অন্ধকারের মধ্যে দিয়ে যেন কি একটা দেখার চেষ্টা করছেন। হয়তো অতীতের কোনো ইতিহাস, এমন ইতিহাস যা হাজার চেষ্টা করার ফলেও ভোলা যায় না। তারপর জেঠিমার শঙ্খের আওয়াজে জেঠু সম্বিত ফিরে পেলেন। একটা সিগারেট ধরালেন। জেঠু আগে এত সিগারেট খেতেন না। উনি প্রথমে শুনেছি ধূমপান করতেনই না, কিন্তু সম্ভবত সংসারের চাপ সামলানোর জন্যই সিগারেট চিন্তা লঘু করার একমাত্র অস্ত্র হয়ে দাঁড়িয়েছে তা। যদিও জেঠু আগে আমাদের সর্বদা বলতেন ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সেসব কথা তো তোমাদের না হয় পরে একদিন সবিস্তারে বলবো। আজ একটা কথা খুব বলতে ইচ্ছে হচ্ছে। জেঠুর ছেলে প্রিয়তোষ দাদা চাকরি পেয়ে জেঠুকে শহরে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু জেঠু ও জেঠিমা যাননি। জেঠু সিগারেটটা ধরালেন। সেই মৃদু দেশলাইয়ের আলোয় জেঠুর অস্পষ্ট মুখটি দেখলাম। একটা গভীর বেদনার সম্ভবত নেতিবাচক ভঙ্গিমা। চোখ দুটো দেখলেই বোঝা যায় অনন্তকাল ধরে কিছু একটা গোপন চেপে রাখতে রাখতে চোখ দুটো বসে গিয়েছে একটা গভীর কঠোরে। জেঠু সজোরে এক টান নিয়ে ধীরে ধীরে ধোঁয়া ছাড়তে ছাড়তে নড়ে চড়ে বসে বাকিটা বলার জন্য প্রস্তুত হলেন। জেঠু পুনরায় ভাঙা ভাঙা কণ্ঠে বলতে শুরু করলেন। শশীভূষণ সরকারের ছোট ছেলেকে এর মধ্যে আমার বাড়ি কলকাতায় পাঠিয়ে দেয়। বড় ছেলে ওনাদের সঙ্গে থাকতেন, সেই জন্য ছোট ছেলেকে আমরা খুব একটা বেশি দেখিও নি। শশীভূষণ সরকারের ভাইয়ের নাম ছিল রবিভূষণ সরকার। রবিভূষণ সরকার এই দেশে ছোটখাটো সরকারি চাকরি করলেও এদেশে এসে শূন্য হাতেই তাকে বসে থাকতে হয়েছিল। রবিভূষণ কাকুর একটা ছোট মেয়ে ছিল, তার নাম সম্ভবত ছিল সুকন্যা সরকার। আমি লক্ষ্য করলাম জেঠু বারবার কোনো বিশেষ একটা কথা বলার আগে থেমে যাচ্ছেন। কথাটা কি? জেঠু এবার দুঃখময় স্মৃতিভরা কণ্ঠে বললেন। একদিন সকালবেলা ব্রেকফাস্ট করে বিদ্যালয়ে যায়। সবই আর 5টা দিনের মতো চলছিল। হাসি খুশি এই বাড়িটার আবহাওয়ার সাথে একেবারে অতপ্রতভাবে মিশেছিল। কিন্তু হঠাৎ যে কখন এই বাড়িটার উপর কালো মেঘ এসে তার অন্ধকার ছায়া এসে জমিয়েছে সে আমরা বুঝতে পারিনি। সেদিন দুপুরবেলা বিদ্যালয় শেষে শশীভূষণবাবু একা একা হেঁটে ফিরছিলেন, কিন্তু সন্ধ্যার পরও বাড়ি এসে পৌঁছলেন না। রাস্তাটা মিনিট 30। বাড়ির সবাই যথারীতি চিন্তায় পড়ে যায়। মানুষটা গেল কোথায়? সেই যে গেল এখনো তো ফিরল না। এমন তো কখনো তিনি করেনও না। অবশেষে খোঁজ করতে পাঠানো হলো রবিভূষণ বাবুকে, কিন্তু দুঃখের বিষয় সেও আর বাড়ি ফিরল না। পুলিশকে জানানো হয়েছিল, কিন্তু সে সময় রাজনৈতিক মহড়া এতটা ছিল যে পুলিশের এসব ব্যাপারে কোনো মাথা ব্যথা ছিল না। প্রায় একদিন পর চারদিকে খোঁজ খবর লাগিয়ে 2 ভাইয়ের লাশ পাওয়া গেল। পচা গলা দেহটা একটা নদীর ধারে পাওয়া গিয়েছিল। শরীরে প্রথমে চাকু দিয়ে খুন করা হয়েছিল, তারপর শিয়াল আর কুকুরের। জেঠু বলতে বলতে থেমে গেলেন, আর বলতে পারলেন না। তার কণ্ঠ শুনে মনে হচ্ছিল তার চোখের জল থেমে নেই, বাঁধাহীনভাবে ঝরে পড়ছে। কিছুক্ষণ সবাই চুপচাপ। সত্যি ঘটনা শুনলে কারো ভালো লাগার কথা নয়।
সবাই মনমরা হয়ে যায়। চারিদিকে এতটাই নিস্তব্ধতা যে ঝিঝি পোকার শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছিল না। সেই থমথমে নিস্তব্ধতা কাটিয়ে পটল জেঠুকে বলল, জেঠু, তারপর কি হয়েছিল? জেঠু আবার পুনরায় বলতে শুরু করলেন, তারপর তারপর মৃত্যু নির্মাণ হয়েছিল ওই বাড়িতে সেদিন। পরের দিন সকালবেলা বাড়ি থেকে কোনো সাড়া শব্দ না পাওয়ায় আমরা প্রতিবেশীরা সবাই দরজা ভেঙে ভেতরে ঢুকি। দেখি সবাই ঝুলছে পাকা থেকে, কেউ বা উপরের রড থেকে। উফ, সে এক মর্মান্তিক দৃশ্য। আবার কিছুক্ষণ সবাই চুপচাপ। আমরা মনে মনে ভাবতে লাগলাম, তাহলে কি এমন হয়েছিল যার জন্য সবাই একই রকমভাবে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল? কিন্তু আবার ভাবলাম, এটা যে আত্মহত্যা সেটা তো নিশ্চিত নয়। এসব নানান ভাবনায় আমি ডুবে গেছি। ঠিক এমন সময় পটল বলল, আচ্ছা জেঠু, সবাই এমনভাবে আত্মহত্যা কেন করলো সেই বিষয়ে কিছু জানা যায়নি? জেঠু শুধু দেখলাম আস্তে আস্তে মাথা দুলিয়ে জানিয়ে দিলেন, না, সে বিষয়ে কিছুই জানা যায়নি। আমরা তিন বন্ধু একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকলেও কোনো বাক্যালাপ করতে পারলাম না। আরও কিছুটা সময় চুপচাপ থাকার পর পেঁচা নড়ে চড়ে বসে জেঠুকে জিজ্ঞাসা করল, এই জন্যই কি এই বাড়িটাকে পুরো বাড়ি বলা হয়? এই জন্যই এটা ভূতেদের আস্তানা হয়েছিল। আমি আবার জেঠুকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, শশীভূষণ সরকারের বড় ছেলে যে কিনা কলকাতায় মামা বাড়িতে থাকতো, সে কি বাড়ি ফিরেছিল? জেঠু সেই ভাঙা ভাঙা কণ্ঠে কিছু আবেগ মিশিয়ে বললেন, শোনা যায় সে নাকি সামনের পুকুরে জলে ডুবে মারা গিয়েছিল, কিন্তু মৃতদেহ পাওয়া যায়নি। এই নিয়ে সামান্য চাঞ্চল্য ছড়ালেও কিছুদিনের মধ্যেই মানুষের ব্যস্ততায় সব ঢাকা পড়ে গিয়েছিল। এই পর্যন্ত বলে জেঠু থামলেন। কিছুক্ষণ অন্ধকার ভেদ করে আকাশের দিকে একটানা তাকিয়ে বললেন, আজ তোরা যা, আবার অন্য কোনো দিন আসিস। জেঠুর এতবার থামার আর অন্যমনস্কতা দেখে আমার মনে হলো উনি একটা অস্বস্তি অনুভব করছেন, বা হয়তো একটা চিন্তা তাকে ব্যাপকভাবে গ্রাস করেছে। আমরা তিন বন্ধু উঠলাম। যেতে যেতে একটা কথাই মনে হচ্ছিল, যদি আগের দিন শেষের দিকে যদি না ঘুমিয়ে পড়তাম তাহলে হয়তো একটা প্রাণ যেত না। আমরা পথে আর কোনো কথা বললাম না, যে যার বাড়ি চলে গেলাম। বাড়িতে গিয়ে পড়তে বসলাম, কিন্তু কিছুতেই পড়ায় মন বসল না। টেবিল ল্যাম্পের দিকে একটানা তাকিয়ে আছি। ভাবনাগুলো এলোমেলোভাবে মাথায় ঘুরছে। কোন কাজটা আগে করব, কিভাবে শুরু করব, পরবর্তীত পদক্ষেপ কি হবে। অনেক ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিলাম। ঠিক যেভাবেই ঘটনার সাথে আমি জড়িয়ে পড়েছিলাম, ঠিক সেই পথ ধরেই সমাধানের চেষ্টা করব। সেজন্য মনে মনে অদ্যপান্ত স্মরণ করতে থাকলাম। বেশ কিছু সময় ভাবনা শেষে মনে মনে একটা সমাধানের পথ খুঁজে পেলাম, কিন্তু সে পথে একটা প্রশ্ন এসে বাধার সৃষ্টি করল। তাহলে ওই পুতুল আর স্পিকারটা রেখেছিল কে এবং কেন? এই প্রশ্নের উত্তরটা খুঁজতে খুব বেশি ভাবতে হলো না। পুরো বাড়িটাকে আরো ভয়াবহ আর ভৌতিক করে তোলাই ছিল খুনির একমাত্র উদ্দেশ্য, আর সেই জন্যই বোধহয় এই মতলব করেছিল। এতদিনে হয়তো খুনি জানতে পেরে গিয়েছে যে গত অমাবস্যার রাতে ওই পুরো বাড়িতে উনি বাদে আরও একজন ছিল। তার কারণ বিশেষত আমরা পুতুল আর স্পিকার নিয়ে এসেছিলাম। তাহলে খুনি সজাগ হয়ে যায়নি তো? তাহলে তো সমস্যা হয়ে যাবে। এটা ভাবতেই যেন সারা শরীরে একটা শিহরণ খেলে গেল। এত পরিশ্রম, এত চেষ্টা সব বৃথা হবে না তো? এখন বিষয়টা পুলিশকে জানানো হয়নি। কথা দিয়েছিলাম রহস্য সমাধান করেই জানাবো। তাহলে এসব যত ভাবছি ততই যেন বুকের ধরপাকড় বেড়েই চলছে। পরের দিন সকালবেলা দেখা করলাম পটল আর পেঁচার সাথে। ওরা দুজনেই খুব চিন্তিত বলে মনে হচ্ছে, আর সেটাই স্বাভাবিক। পটল আমার দিকে ফিরে জিজ্ঞাসা করলো, কিছু ভাবলি অগ্নি? আমি মৃদু ঘাড় নেড়ে জানালাম, এখনও তেমন কিছু ভেবে উঠতে পারিনি। পেঁচা ভয়ে ভয়ে আমার কাছে যেন এক প্রকার মিনতি করেই বলল, ভাই কিছু একটা কর, এখানে আমাদের জীবনের প্রশ্ন। হ্যাঁ ভাই। আমি ওদের আশ্বাস দিয়ে বললাম, চিন্তা করতে হবে না, একটা কিছু উপায় বের করবই। তারপর তিনজনই তিনজনের মুখের দিকে একদৃষ্টে তাকিয়ে রইলাম। হয়তো তিনজনের ভাবনা একই সুতোয় গাঁথা। মুখের সেই চিরকালীন হাসির রেখার হদিশ পাওয়া যাচ্ছে না কারো মুখে। চিন্তা নামক বস্তুটাই এমনই হয় বুঝি। প্রত্যেকটি মানুষের খাওয়া, ঘুম সবকিছু কেড়ে নিয়ে তাকে একাকিত্বের সংজ্ঞা বোঝায়। তাকে এটাই বোঝানোর চেষ্টা করে যে জীবনের অপর নাম সমস্যা। তোমার জীবনের সমস্যার সমাধান একমাত্র তোমাকেই করতে হবে, যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে। আমরা কিভাবে বুঝবো খুনি আবার কবে ওখানে আসবে? আমি সঙ্গে সঙ্গে ওর মুখের দিকে তাকিয়ে বললাম, তাই তো,
এটা ভাবাই হয়নি। গভীর রাত মানে অন্ধকার রাত, আর সেটা একদিনেই সম্ভব, অমাবস্যার দিন। তার মানে আগামী অমাবস্যা তো? আমি বললাম, হ্যাঁ, তবে একটা সমস্যা আছে। আবার কি সমস্যা? আমি বললাম, খুনি হয়তো এতদিনে জানতে পেরে গিয়েছে খুনের দিন ঘটনাস্থলে সে ছাড়া আমিও ছিলাম, তাই সে আগামী অমাবস্যাতে নাও আসতে পারে। পটল বলল, তাহলে তো এখন প্রতিদিনকে অপেক্ষা করতে হয়, কিন্তু বাড়ি থেকে থাকতে দেবে? তাছাড়া খুনির মোটিভ কি খুনের পেছনে? পটল একটু ভেবে বলল, হয়তো হয়তো বাড়িটার প্রতি লোভ, যেহেতু বাড়িটার অবস্থান বা পরিবেশটাও খুব সুন্দর। আমি বললাম, সেটা একটা সময় ছিল, এখন বাড়ি তো একেবারে ভূতেদের রাস্তা করে হয়ে গিয়েছে, এখনও কারো লোভ থাকতে পারে। পেঁচা মুখটা বাংলার 5-এর মতো করেই বলল, তাহলে উপায়? আমি ওর দিকে তাকিয়ে বললাম, একটা উপায় আছে এই রহস্য সমাধানের। আর একজন মানুষ আছেন যিনি এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবেন। হালকা আশার একটা রেখা মুখে ফুটিয়ে পটল বলল, আরে সেই মানুষটা যে খুনি সেটা বুঝলাম, কিন্তু উপায়টা কি? আমি বললাম, আগামী অমাবস্যা হতে আর কতদিন বাকি? পেঁচা কিসব হিসেব করে বলল, আর মাত্র 3 দিন বাকি। আমি মৃদু হেসে বললাম, আচ্ছা। বিকেলের দিকে আমি ইন্সপেক্টর কৌশিক শিকদারের সঙ্গে দেখা করলাম। সমগ্র বিষয়টা তাকে জানালাম না, যেটুকু বললে আমাদের নিজেদের উপরে কোনো দোষারোপ হবে না সেটুকুই বললাম। যদিও এটুকু স্বার্থপরতা বা তোমরা যাকে বলো বেইমানি আমাকে করতেই হলো। পরের দিন সকালে আমি পটল আর পেঁচাকে ডেকে আমাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সব ভালো করে বুঝিয়ে দিলাম, আর তারপর যেমন কথা তেমনই কাজ। আমরা পরের অমাবস্যার জন্য অপেক্ষা করছিলাম, আর যথারীতি সেই দিন আসলো। যদিও এর মধ্যে পটল একটা প্রশ্ন আমাকে করেছিল যে আমি কিভাবে নিশ্চিত হলাম যে খুনি আগামী অমাবস্যাতেই পোড়ো বাড়িতে আসবে, কিন্তু আমি ওর প্রশ্নের উত্তর ইচ্ছাকৃতভাবেই দিইনি। সন্ধ্যে থেকেই আমাদের পোড়ো বাড়ির উপর নজর রাখতে শুরু করলাম, যদিও আমি কিছুটা হলেও নিশ্চিত ছিলাম যে খুনি রাত 2:30-এর পরেই আসবে, আর সেজন্য আমি সন্ধ্যে থেকে একটু চোখ বুজিয়ে নিলাম। না, আজ আমি একা নেই, সঙ্গে আছে পটল আর পেঁচা, আর ইন্সপেক্টর কৌশিক শিকদার আমাদের ঠিক বিপরীত দিকে। আমরা এক অবস্থানের দিকে ছিলাম, আর ইন্সপেক্টর শ্মশানের দিকটায় ছিলেন। একটু ঘুমিয়ে নেব, তবে তার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি। আজ মাকে বলে এসেছি, বাবাকেও বলে এসেছি। জ্যাঠামশাই বাড়িতে নেই আজ, তাই ওনাকে সম্পূর্ণ বিষয়টা জানাতে পারিনি। আর দিদিভাইয়ের অফিস থেকে ফিরতে সন্ধে হয়ে যায়, তাই দিদিভাইও পুরো বিষয়টা জানে না। এবার ঘুমিয়ে পড়ি, ঘুম থেকে উঠে বাকিটা বলবো। যখন চোখ খুললাম তখন প্রায় 9টা বাজে। জানি না এতক্ষণ ইন্সপেক্টর কি করছেন। যাই হোক, পটল আর পেঁচা দীর্ঘশ্বাস ফেলে বলল, না, মনে হয় আজ আর আসবে না। আমি তখন হাসির সুরেই বললাম, হাল ছেড়ো না বন্ধু আমার, বিশ্বাস রাখো মনে, খুনির সাথে দেখা হবে রাত 3টের পরে। পটল জিজ্ঞাসার সুরেই বলল, তুই কিভাবে জানলি যে খুনি 3টের সময় আসবে? আমি হাসতে হাসতে বললাম, আগের দিন 2:34 ক্যামেরা অফ হয়ে গিয়েছিল অটোমেটিক, তাহলে খুনি নিশ্চয়ই তারপরেই এসেছিল, বুঝলে বন্ধু? পেঁচা বলল, এ তো বুঝলাম, কিন্তু আজ পুতুল রাখা নেই। আমি বললাম, হয়তো রাখিনি, এতদিনে জায়গাটা তো এমনি ভূতের আস্তানা বলে পরিচিত হয়েছে, সেই জন্য হয়তো রাখিনি। তবে যাই হোক, তোর আজ ভূতের ভয় পাচ্ছিস না, এটাই ভালো লাগছে। আমরা ফিসফিস করে গল্প করছি, ঠিক এমন সময় খড়খড় শব্দে আমরা 3জনই সজাগ হয়ে গেলাম। মনে হয় ওদিকে ইন্সপেক্টরও সজাগ হয়েছেন, মনে হয় কেউ আসছেন এদিকে, সঙ্গে বোধহয় ভারী কিছু আছে। এতটাই অন্ধকার যেন কিছু দেখাই যাচ্ছে না। আমি তবু অন্ধকার ভেদ করে দেখার চেষ্টা করছি। দেখলাম কেউ একজন এলো এই পোড়ো বাড়ির সামনে, সঙ্গে আরও একজন, তবে তাকে ধরে নিয়ে আসছেন। মুখগুলো বড্ড অস্পষ্ট, শুধু কালো ছায়া থেকেই ধারণা করতে হচ্ছে। ধীরে ধীরে ওই ব্যক্তিটি অন্য একটা ব্যক্তিকে ধরে নিয়ে উপরে উঠছেন। ধীরে ধীরে 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ। আগের পরিকল্পনা অনুযায়ী আমিও খুনির পিছু নিলাম। আমার পিছনে ইন্সপেক্টর কৌশিক শিকদার, পটল আর পেঁচা। খুব ধীরে ধীরে আমরাও খুনির সাথে উপরে উঠলাম। দেখলাম খুনি খুব কষ্ট করেই অন্য দেহটিকে উপরে নিয়ে এলো। তারপর সেই ঘরে ঢুকলো যে ঘরে আগেও খুন হয়েছে। আমি দরজার বাইরে থেকে সব কিছু দেখছি। আমরা সামনে মুখোমুখি, দরজার অন্যদিকে ইন্সপেক্টর। দরজা প্রায় বন্ধ। দেখলাম খুনি ওই ব্যক্তিটিকে, যিনি সম্ভবত অজ্ঞান অবস্থায় আছেন, ওনাকে একটা চেয়ারে বসালেন। তারপর হ্যারিকেনটা দেওয়াল থেকে নামালেন। তারপর দেশলাই দিয়ে ধরালেন, টেবিলের উপর রাখলেন সেটি। আলোর জ্যোতি খুব স্পষ্ট নয়, কারণ হ্যারিকেনের কাছে কালি পড়েছে।
যেটা পরিষ্কার করা হয়নি বহুদিন। সেজন্য কিছুটা আলো ছড়ালেও সবটুকু স্পষ্ট নয়, মুখ বোঝা যাচ্ছে না। ওই অজ্ঞান ব্যক্তিটির ঘাড় একদিকে কাত হওয়া থেকে নিশ্চিত হলাম উনি অজ্ঞান আছেন। যদি মৃত হতো তাহলে এত কষ্ট করে উপরে নিয়ে আসতো না। তারপর খুনি ওই অজ্ঞান ব্যক্তিটির দিকে তাকালেন। কিছুটা দৃঢ়, কিছুটা ভারী, কিছুটা আবেগ আর কিছুটা আফসোস মেশানো কণ্ঠে বললেন, কাকে বিশ্বাস করি বলতো? বন্ধু, আত্মীয়, কাকে বিশ্বাস করব? সবাই বেঈমান, স্বার্থপর। কিছুক্ষণ আবার একটানা গাঢ় অন্ধকারময় হ্যারিকেনের অস্পষ্ট জ্যোতির দিকে তাকিয়ে হাঁপ ছাড়া কণ্ঠে খুব দ্রুত বললেন, ব্যাস, তুই শেষ ব্যক্তি। এবার আমি মরেও শান্তি পাব। কথাগুলো শুনে মনে হলো এটা প্রতিশোধের পালা চলছে। হ্যারিকেনের পাশে টেবিলের উপর ছুরিটা রাখা ছিল। ছুরিটাকে হাত ধরে খুনি টেবিল ছেড়ে উঠলেন, এক এক করে এগিয়ে যেতে লাগলেন। ওই অজ্ঞান ব্যক্তিটির পেছনে দাঁড়িয়ে তার গলার কাছে ছুরিটা ধরে বলতে বললেন, বিদায় বন্ধু। ঠিক এমন সময় আমি ওনার উপরে লাইটের আলো ফেলে বললাম, ব্যাস, মৃত্যুর খেলা অনেক হয়েছে। তৎক্ষণাৎ ইন্সপেক্টর কৌশিক শিকদার গিয়ে খুনির হাত থেকে ছুরিটা কেড়ে নিলেন। আমি টর্চের আলো খুনির মুখে ফেলতেই সারা শরীর দিয়ে একটা শীতল রক্ত বয়ে গেল। মুখ থেকে অস্পষ্টভাবেই বেরিয়ে পড়ল একটাই শব্দ, জ্যাঠামশাই। জ্যাঠামশাই রেগে গিয়ে বললেন, কে তোর জ্যাঠামশাই? আমি তোর জ্যাঠামশাই নই। আমি জ্যাঠামশাইয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, জ্যাঠামশাই তুমি ঠিক আছো তো? জ্যাঠামশাই রাগান্বিত স্বরে বললেন, সবাই বেঈমান, স্বার্থপর। আমি কিছুই বুঝতে পারছি না। আমি আবার জিজ্ঞাসা করলাম, এমন কেন বলছো জ্যাঠামশাই? জ্যাঠামশাই এবার বললেন, না না, আমি তোর জ্যাঠামশাই নই। আমি শশীভূষণ সরকারের বড় ছেলে। মামার বাড়িতে থাকতাম। একদিন হঠাৎ শুনি আমার বাবা আর কাকা খুন হয়েছেন। পরদিন যখন বাড়িতে আসলাম ততক্ষণে মা সহ বাড়ির আর সবাই আত্মহত্যা করেছেন। আমি এখানে এসে কি করব বুঝতে পারছিলাম না। কিভাবে এসব হলো তাও জানতে পারিনি। তখন শুধু একটা ডায়েরি নিয়ে চলে গিয়েছিলাম, যেটা আমার মা নিয়মিত লিখতেন, আর বাড়ি সম্পর্কিত কিছু কাগজপত্র। প্রায় 1 বছর পর একদিন কলকাতায় তো ঠাকুরদার সঙ্গে আমার দেখা হয়। উনি আমাকে অল্প চিনতেন। এদেশে এসে আমি মামার বাড়িতেই থাকতাম, তাই এখানকার লোক না আমাকে বেশি কেউ চিনত না। সে যাই হোক, সে সময় তোমার ঠাকুরদা আমাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে তোমাদের বাড়িতে নিয়ে আসে। সে সময় আমার মামারাও থাকতে অসহ্য বোধ করতেন। সেই জন্য আমি এই আশাটাকে সমর্থন করেছিলাম, কিন্তু একটা শর্ত ছিল, আমি এই বাড়ির ছেলে হিসাবে থাকব। তখন তোর বাবা হয়নি। তারপর তোর বাবা হলেন। তার কিছুদিন পর আমার থেকে তোর দাদু এই বাড়িটা নিজের নামে করে নেন। তারপর মারা যাওয়ার আগে সবকিছু তোর বাবার নামে করে দিয়ে যান। জ্যাঠামশাই থামলেন। এতক্ষণে অজ্ঞান ব্যক্তিটির জ্ঞান ফিরে এসেছে, আর সেটার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে পটল আর পেঁচা। এতক্ষণ খেয়াল করিনি, এবার করলাম। অজ্ঞান ব্যক্তিটি আর কেউ নয়, পরিতোষ জেঠু। এবার আমি এক জায়গায় আর স্থির থাকতে পারলাম না। অবাকের সাথে আশ্চর্যও কম হয়নি। জ্যাঠামশাইয়ের দিকে তাকিয়ে বললাম, তুমি পরিতোষ জেঠুকে খুন করতে চাইছিলে কেন? এর জন্যই আমার বাবা, মাকে, কাকাকে সবাইকে হারাতে হয়েছে। বলতে বলতে জ্যাঠামশাই কেঁদে ফেললেন। চোখে জল, কণ্ঠে আবেগ মেশানো বললেন, আমি মায়ের ডায়েরি থেকে জানতে পারি কারা বাবাকে আর কাকাকে খুন করেছিল। এটাও জানতে পারি যারা বাবা আর কাকাকে মেরেছিল তারা হুমকি দিয়েছিল মহিলাদের সম্মানহানি করা হবে। তাই বাকিরা সবাই আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। মা ওদের ভালোভাবে চিনতেন। এদের জন্য আমাদের এদেশে পালিয়ে আসতে হয়েছিল। আমি জ্যাঠামশাইকে বললাম, ওরা কারা? ওরা তোমাদের মেরে ফেলতে চেয়েছিল কেন? জ্যাঠামশাই হাসতে হাসতে বললেন, ধর্মযুদ্ধ বোঝো? এদেশে হিন্দুদের উপর সেরকম অত্যাচার করা হতো। আমার বাবা ওনাদের উদ্দেশ্যে প্রতিবাদ করেছিলেন, সেই জন্য বাবা আর কাকাকে খুন করা হয়েছিল। ইন্সপেক্টর বললেন, কিন্তু পরিতোষ বাবুর সঙ্গে এই ঘটনার সম্পর্ক কি? মায়ের ডায়েরির শেষ কয়টি লাইন থেকে জানতে পারি
ওদের কাছে আমাদের সম্পর্কে যাবতীয় তথ্য প্রদান করতো এই শয়তান। ও ছোটবেলায় আমাদের বাড়িতে আসতো, খেলতো, আর বেশিরভাগ সময়ই আমাদের এখানেই থাকতো। আমার ভাইয়ের সাথে খেলা করতো আর সব তথ্য ওদের জানিয়ে দিত। বুঝলাম এক কথায় যাকে বলে ঘরের শত্রু বিভীষণ। এতক্ষণে সম্পূর্ণ বিষয়টা পরিষ্কার হয়ে গেল। আমি পরিতোষ জেঠুর দিকে তাকিয়ে বললাম, এই পৃথিবীতে আদর্শ বলে যে কিছুই হয় না সেটা তুমি আরও একবার প্রমাণ করলে। জেঠু আমতা আমতা করলেও কিছুই বলতে পারলেন না। আমি জ্যাঠামশাইয়ের দিকে ফিরে একটা কথা বলতে যাব, ঠিক সেই সময় আমার মুখের কথা কেড়ে নিয়ে বাবা বললেন, এই বাড়ির বর্তমান মালকিন তোমার মেয়ে। আর দাদা, আমি অনেক দিন থেকেই জানতাম তুমি আমার নিজের দাদা নও, কিন্তু বিশ্বাস কখনো ধরতে দেইনি। দেখলাম বাবা মা দিদিভাই দাঁড়িয়ে আছেন। ওনারা কখন এসেছেন বুঝতেই পারলাম না। ইন্সপেক্টর কৌশিক শিকদার জ্যাঠামশাইকে হালকা ধাক্কা দিয়ে বললেন, চলুন তবে শ্রীঘর থেকে ঘুরিয়ে নিয়ে আসি আপনাকে। আমি ইন্সপেক্টর কৌশিক শিকদারকে বললাম, ধন্যবাদ আপনাকে এত দ্রুত ফরেন্সিক রিপোর্ট বের করার জন্য। তা না হলে রহস্য অধরাই থেকে যেত। জ্যাঠামশাই চিন্তা করবেন না, দিদিভাইয়ের বিয়ে ধুমধাম করেই হবে, কোনো কিছু কমতি রাখবো না। জ্যাঠামশাই চলে যাওয়ার সাথে সাথেই দূরে দেখলাম দিদিভাই কাঁদছে। দিদিভাইকে যতটুকু সম্ভব সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। আস্তে আস্তে পটল মানে অভিজিৎ বলল, তুই বললি না তো কেন, কিভাবে বুঝলি, বা অমাবস্যাতেই কেন খুনি আসবে? আমি হাসতে হাসতে বললাম, ফরেন্সিক রিপোর্ট থেকে বুঝতে পেরেছিলাম। আগের খুন হওয়া রক্ত থেকে এটা বোঝা গেল খুনগুলো নির্দিষ্ট সময় অন্তর হয়েছে। এবার পেঁচা মানে কমলেশ বলল, আচ্ছা, খুনি তাহলে আগে কাদের খুন করেছে? মানে আমি বলতে চাইছি, খুনির বাবা বা কাকাকে যারা খুন করেছিল তারা কি তাহলে আজও বেঁচে আছেন? আমি বললাম, হয়তো সবাই নেই, 2-4 জন ছিল, তাদেরকেই হয়তো খুন করেছে। সবই তো বুঝলাম বন্ধু, আমার পেট পুরন বিরিয়ানি কে খাওয়াবে? কথা দিয়ে কথা নড়চড় হলে কিন্তু বিরিয়ানি তো ওরা খাওয়াবে, কিন্তু আপনি নাকি একটুতেই ভূতের ভয় পান। ভয় পাওয়ার আগে একবার দেখে নেবেন ভূত কি সত্যি ভূত নাকি কোনো ছদ্মবেশী মানুষ। দেখুন, যদি সত্যি ভূত হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি সত্যি ভূত দেখতে চাই। আর আমার ঠিকানা সে তো আপনার কাছেই আছে। আমি বিজ্ঞান বিশ্বাস।